6 প্রিমা ফার্নাজ চৌধুরী। ভোরের স্নিগ্ধতা ধীরে ধীরে ঘুম ভাঙিয়ে দিচ্ছে শহরকে। আকাশের কোণে কোণে নীলচে ধূসর আভা। শীতল বাতাস ঘরের পর্দার কিনারায় আঙুল ছুঁয়ে দিয়ে যাচ্ছে। জানালার পাশে রাখা ফুলদানিতে রাখা গন্ধরাজ ফুলের হালকা গন্ধ মিশে আছে ঘরের হাওয়ার সঙ্গে। ইথিকার ঘুম ভাঙছে ধীরে ধীরে। নরম কাঁথার ছেড়ে ওঠার ইচ্ছে নেই তার, অথচ বাইরের হিমেল বাতাস কেমন যেন মুগ্ধ করে ডাকছে তাকে। বিছানার উপর হাত পা মেলে পড়ে আছে সে। শাড়িটা এখনো খুঁটির সাথে বাঁধা। ঝিনুক এসে দাঁড়িয়েছে দরজায়। অনেকবার ডাকল। শেষে মুখে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে রইল ইথিকার দিকে। কিসের অভাব এই মেয়ের? সৌন্দর্য আছে, বুদ্ধি আছে, গুণেরও কমতি নেই। একটু ভদ্রভাবে চলতে পারলে কি এমন ক্ষতি হতো? দেওয়ানরা তো তখন মাথায় করে রাখত তাকে। পর্দার ফাঁক গলে আলো এসে পড়েছে ইথিকার মুখে। দেখতে কি মায়াবী লাগছে। এমন সুন্দর একটা মেয়ে অমন কুৎসিত কাজকারবার করতে পারে ভেবে ঝিনুকের আফসোস হয়। ইথিকা অনেকক্ষণ পর উঠল ঘুম থেকে। তার শাড়ির আঁচলটা পালঙ্কের খুঁটি থেকে খুলল। বাইরে কে যেন কার নাম ধরে ডাকল। নামটা চেনা তবুও অচেনা। বাড়িতে কি মেহমান এসেছে? ঝিনুক বলল, হ্যাঁ। ইথিকা হাই তুলতে তুলতে বলল, কে এসেছে? কাবির ভাইজানের বন্ধুর বউ। ইথিকার কপাল কুঁচকে গেল। কোন বন্ধু? ঝিনুক মাঝহাবের নাম উচ্চারণ করার আগেই কিরণের ডাক ভেসে এল। ঝিনুক দ্রুত চলে গেল। ইথিকা বিছানা থেকে নামল। কাল রাতের কথা মনে পড়তেই রাগ তরতরিয়ে বাড়ল। তার শাড়ির আঁচলটা নিজের পাশে পালঙ্কের খুঁটির সাথে বেঁধে দিয়েছিল কাবির। এমনভাবে বেঁধেছিল ইথিকাকে গিট খুলতে হলে কাবিরের উপর দিয়ে যেতে হতো। তাকে ওরকম বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে ঢুসে ঢুসে ঘুমিয়েছে বদলোকটা। অথচ চেহারাটা দেখলে কেউ বলবে না এই মহাপুরুষ এত বদ। ইথিকা ব্রাশ করে সোজা রান্নাঘরে চলে গেল। ঝিনুক, কল্পনা, কিরণ সবাই একসাথে কাজবাজ করছে। ইথিকাকে দেখে লুবনা বেগম বললেন, তুমি ঘরে যাও, তোমার নাশতা পাঠিয়ে দেব। ইথিকা চুপচাপ সবার কাজকর্ম দেখতে লাগল। বলল, আপনাদের সাথে নাশতা করি। কল্পনা একটু অবাক হয়ে ফিরে তাকালো। চোখা দৃষ্টিতে চেয়ে আবারও কাজে মনোযোগ দিল। ইথিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাজকর্ম দেখতে লাগল। লুবনা বেগমকে বলল, আমিও কমবেশি রান্না পারি। কি কি রান্না পারো? ইথিকা আর লুবনা বেগমের গল্প প্রায় জমে উঠল। বাড়ির ছেলেদের নাশতা পাঠিয়ে দিয়ে মেয়ে বউরা সবাই রান্নাঘরের গোল টেবিলে নাশতা করতে বসছিল। ঠিক সে সময় কল্পনার সাথে নাজিফা ঘরে প্রবেশ করল। তাকে দেখে চমকে গেল ইথিকা। নাজিফাও তাকে দেখে থমকে গেছে। দুজনের কেউই বিশ্বাস করতে পারছে না তারা সামনাসামনি দাঁড়িয়ে। লুবনা বেগম দুজনকে দেখে ভড়কে গেলেন। কাবির বলেছে ইথিকার সামনে নাজিফাকে যেতে না দিতে, এমনকি তারা যেন একঘরে দাঁড়িয়ে কথাও না বলে। কল্প আর কিরণ এটা কি করল? এখন কি হবে? ইথিকা চোখ সরিয়ে নিয়ে লুবনা বেগমের দিকে তাকালো। ইনি কে মা? লুবনা বেগম কাষ্ঠ হেসে বললেন, আমাদের আত্মীয়। ইথিকা নাজিফার দিকে তাকিয়ে বলল, হাই। নাজিফা মৃদু হাসল প্রত্যুত্তরে। ইথিকা এমন ভাব ধরল মনেই হলো না সে নাজিফাকে চেনে। সবাই তার ব্যবহারে অবাক হলো। নাজিফা বুঝতেই দিল না এই মেয়েকে দেখে তার কষ্ট হচ্ছে। মাঝহাবের কথা মনে পড়ছে। এই মেয়েই তবে কাবির ভাইয়ার বউ? একে জেনে শুনে উনি বিয়ে করেছে কিভাবে? এই আঞ্জিল খানম তাহলে কাবির দেওয়ানের বিজনেস পার্টনার নন, লাইফ পার্টনারও। কি আশ্চর্য, এই মেয়ের সাথে কোনো দিক দিয়ে কাবির ভাইয়ার যায় না। ওদের বিয়েটা হলো কিভাবে? নাজিফা আর অত কিছু ভাবল না। নাশতার টেবিলে বসে নাশতা খেল। ইথিকা বেশিরভাগ খাবার এঁটো রেখে উঠে গেছে। কল্পনা চিরবির করছিল কিছু বলার জন্য। লুবনা বেগম তাকে বাধা দিলেন। বললেন, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। এরকম করিস না তো তোরা। কিরণ হতাশ হলো। এই মেয়ে যখন চলে গেল তখন তাদের খারাপ লাগছিল। এখন যখন ফিরে এসেছে তখন তাদের বিরক্তি লাগা শুরু হয়েছে আবার। ইথিকা চুল আছড়ে তার সকালের স্কিন কেয়ারটা সেরে নিচ্ছিল। সে ব্রেকফাস্ট করার আগে স্কিন কেয়ার সেরে চুল আছড়ে নেয়। কিন্তু আজ সবকিছুতে অনিয়ম। শাড়িটা পাল্টে নিয়েছে সে। সেলোয়ার কামিজ পরেছে। একটা স্কার্ফ নিয়ে গলায় প্যাঁচিয়েছে। তারপর একজোড়া সিম্পল এয়ার রিং পরে সানগ্লাসটা বের করে চুলের উপর আটকালো। কিছুক্ষণ ঘুরে ফিরে আয়নায় নিজেকে দেখতে দেখতে হঠাৎ দেখল কাবির ঘরে ঢুকছে। মুখটা গম্ভীর। কোনোদিনও অকারণে হাসে না। অদ্ভুত। মনে হচ্ছে আর্য এসেছে। যাও। ইথিকা তার দিকে ফিরে জানতে চাইল, আমি আপনার সাথে যাচ্ছি। কাবির হাতের কবজিতে ঘড়ির বেল্ট লাগাতে লাগাতে তার দিকে তাকালো। চোখ সরু করে বলল, ভয় হচ্ছে? ইথিকা রেগে গেল। দাঁত চিবিয়ে বলল, আঞ্জিল খানম ভয় পায় না কাউকে। আমার ভাইদের আমার ভয় হবে কেন? কাবির কটাক্ষ করে বলল, না, কাল একজন শুনলাম কাদা মেখে ছেঁড়া জুতো নিয়ে পালিয়ে এসেছে বাড়ি থেকে। ইথিকা তেড়ে গেল তার দিকে। আঙুল তুলে বলল, একদম মেরে ফেলব। খানরা ওটা বেশ পারে। দেওয়ানরা আরো বেশি পারে। একদম প্রকাশ্যে।
ওদের সম্পর্কের জোর কত শক্ত জানো না? ওরা যাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে তার খুনের বদলে খুন করতে পারে। ইথিকার একটু নরম হয়ে এল। আর যারা তাদের ভালোবাসে তাদের ভালোবাসার দাম নেই? কাবির আয়নার দিকে ফিরে চুল ঠিকঠাক করে গায়ে পারফিউম মাখছিল। ইথিকা বলল, সব কটা পাথর। ওদের আগোবাড়িয়ে ঘৃণা কিংবা ভালোবাসা কোনোটাই করতে যেও না। দুটোই ক্ষতিকর। ইথিকা বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে কাবিরের পাশে এসে দাঁড়ালো। আয়নায় কাবিরের দিকে তাকিয়ে বলল, আপনার কি মনে হচ্ছে আমি আপনাকে ভালোবাসি? কাবির হেসে উঠল। কি আশ্চর্য, কবে হলো এসব? ইথিকা ভেজায় রেগে গিয়ে চোখ মুখ শক্ত করে তাকালো। কাবির হেসে উঠে সরে পড়ল। ইথিকা ধপ করে পালঙ্কে বসে পড়ল। কোথাও যাব না আমি। কাবির কপাল উঁচিয়ে বলল, এখানে বসে বসে ডিম পারবে? ইথিকা মুখের উপর জবাব দিলে, হ্যাঁ পারো। আমার কি? কাবির চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল। ঘাড় ফিরিয়ে কুটিল হেসে বলল, মোরগ ছাড়া ডিম পাড়া যায়? ইথিকা রেগেমেগে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে উঠল, মম। কাবির হেসে উঠে চলে গেল। বৈঠকের জায়গাটা খোলামেলা। চারপাশে উঁচু উঁচু গাছ দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। ঘনগাছ বট পাকুর গাছের ছায়া মিলেমিশে সবুজ ছাদ তৈরি করেছে মাথার উপর। দিনের বেলায়ও জায়গাটা একটু অন্ধকারাচ্ছন্ন। রোদ এখানে তেমন আসে না। গাছের ডাল থেকে মাঝে মাঝে শুকনো পাতা খসে পড়ে পায়ের নিচে চাপ পড়লে মোচমোচ শব্দ হয়। জায়গাটা সাজানো হয়েছে খান ও দেওয়ানদের মতো বসার উপযোগী করে। মাঝখানে রাখা আছে এক বিশাল গোল টেবিল, পুরু কাঠের তৈরি। টেবিলের চারপাশে গাঢ় কাঠের ভারী চেয়ারগুলো সাজানো, সেগুলোর হাতল আর পিঠে খোদাই করা রয়েছে সূক্ষ্ম নকশা। বহু পুরনো চেয়ার। টেবিলের উপর কিছু সিগারেটের প্যাকেট, দেশলাই, পানির জগ আর গ্লাস। দুই পাশে দুই পরিবারের লোকজন দাঁড়িয়ে। খানরা সবসময় আগে থেকেই উপস্থিত। দেওয়ানদের দুটো গাড়ি এসে থামল পরপর। কামরান দেওয়ানকে বের করে হুইল চেয়ারে বসানো হলো। কাউসার দেওয়ান কাদিন আর কাশেদকে ইশারায় কি যেন বলল। তারা কলিমুদ্দিন দেওয়ানকে ধরে এনে বসাল চেয়ারে। আরাব খান আখতারুজ্জামান খানের কানের কাছে ফিসফিস করে বলল, দেখো ওই বাড়ির বুড়োটা মরতে যাচ্ছে। তুমি কবে ঘাট থেকে নামস? আখতারুজ্জামান খান রেগে তাকাতেই আরাব খান হেসে বলল, নেভার মাইন্ড প্লিজ। বউ ছাড়া বেশি দিন থাকা উচিত না, তাই বললাম। হে, তোমার ছেলেগুলোকে আমি খুন করব। আমিন খান চোখ রাঙিয়ে তাকালো আরাব খানের দিকে। আরাব খান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, জাস্ট কিডিং। ততক্ষণে কাবির নেমে এসেছে গাড়ি থেকে। তার পিছু পিছু ইথিকাকে দেখামাত্রই আশিস খান তেড়ে আসছিল। বজ্জাত মেয়ে কাল সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিল বরের কাছে। বরদর্দি ইথিকা কাবিরের শার্ট খামচে ধরে লুকিয়ে পড়ল। উকি দিয়ে দেখল আরাব খান আশিসের কাঁধে হাত রেখে তাকে থামিয়ে দিয়েছে। ইথিকা যেভাবে তাকিয়ে আছে, আরাব খান ও আশিস খানের পেছনে থেকে তার দিকে তাকিয়ে আশিসের কাঁধ চেপে ধরে বলল, আশিসও এখন শুধু তোর বোন নয়, দেওয়ানি বউ। গায়ে হাত তোলার আগে প্রথমে অজু করবি, তারপর সালাম দিবি, তারপর রয়েসয় আদর করে একটা চর মেরে দিবি। আশিস বলল, ছাড়ো আমায়। ওকে না মারলে আমার রাগ কমবে না। আরান খান হাসল, বলল, কাম ডাউন বেবি। ওকে চর মেরে পালাতে হবে, নইলে ওর সিংহপুরুষ বর থাবা মেরে আমাদের চ্যাপ্টা করে ফেলবে। আশিস মেঝো ভাইয়ের এত রসিকতা নিতে পারছে না। আরাব খানের হাত নামিয়ে দিয়ে সে বলল, ওকে আমি চর তো মারবই। কথা ছিল কি আর সে করল কি? আরাব খান তার কথা পুরোপুরি না শুনে কাবিরের দিকে এগিয়ে গেল। হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনার অপেক্ষায় ছিলাম জামাইবাবু। কাবির হাত না মিলিয়ে পাশ কেটে চলে গেল। আরাব খান তার হাতটা মাথার পেছনে বুলিয়ে ইথিকাকে বলল, চর এখন খাবি নাকি বৈঠকের পর খাবি? ইথিকা চালাকি করে কাবিরকে ডাক দিল। কাবির চেয়ারে বসতে যাচ্ছিল। ইথিকার ডাক শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। তারপর হন্তদন্ত পায়ে এগিয়ে এসে ইথিকার হাত ধরে টেনে নিয়ে গেল। ইথিকা যেতে যেতে আরাব খানের দিকে তাকিয়ে মুখ মোচড়ে দিল। আরাব খান রেগে খুন এত্তবর সাহস খাইয়ে পরিয়ে আদর করে কাকে বড় করেছে তারা চার ভাই? কার পেছনে এতগুলো বছর খেটেছে তারা? এত আদর যত্নের বিনিময়ে এসব পেল? হিসেবে গরমিল, ভীষণ গরমিল। দুই বাড়ির মানুষদের মধ্যে অনেক কথাবার্তা হলো। কাবির আজ মোক্ষম চাল দিয়েছে। জমিজমার কাগজে স্বাক্ষর খুঁজতেই কাবির বলল সেই সব জমির সমস্ত মালিকানা সে আঞ্জিলকে দেবে। তখন দেবে যখন তার মনে হবে ইথিকা দেওয়ানি বউয়ের যজ্ঞ, ওই সব সম্পত্তির দায়ভার নেয়ার যজ্ঞ। নইলে এই অমীমাংসিত জমিগুলো তারা শুধু কয়েকটা আইনি উদ্যোগের কারণে খানদের হাতে ছাড়তে পারে না। সম্পত্তির ভাগ বাটোয়ারার সময় কলিমুদ্দিন দেওয়ান বেশি জায়গাজমি পেয়েছিল। সেই জমিগুলোতে খানরা তাদের ভাগ দাবি করেছে। কলিমুদ্দিন দেওয়ানের ভাষ্যমতে সে জোর করে জমিগুলো নেয়নি, তাকে দিয়েছে বাবা নিজেই। তাহলে খানদের দাবি তিনি মানবেন কেন? এই নিয়ে অনেক যুদ্ধ হয়েছে দুই ভাইয়ের। এখন নাতি নাতনিদের হাতে এসে পড়েছে সব। কাবির চায় সব মীমাংসা হয়ে যাক।
বাড়তি জমিগুলোর ভাগ ওরা পেয়ে যাক, এতে দেওয়ানিদের সম্পত্তির এক ভাগও নড়চড় হবে না। কিন্তু আর খুনাখুনি নয়। কিন্তু এখন সে তার মতো পাল্টেছে। যেহেতু আঞ্জিলকে ঘিরে সব হচ্ছে, সেহেতু এইসব অমীমাংসিত জমির দখলদারও আঞ্জিলেরই হওয়া উচিত। তাকে ব্যবহার করে সব আদায় করছে খানরা। তাহলে তার লাভটা কি থাকলো? খানদের মুখ চুপসে গেছে। কাবির এমন খেল দেখাবে তারা ভাবতেও পারেনি। আসলাম খান বলল, এখন সই করে দে। কাবির জিজ্ঞেস করল, কেন? সই করার পর তোদের বোনকে নিয়ে যাবি নাকি? আখতারুজ্জামান খান বলল, আরে হো ভাই, এরকমটা কখনোই হবে না। তোমার বউ তোমার কাছেই থাকবে। তাহলে তো চিন্তার কোনো কারণ নেই। আমার বউকে আমি যখন ইচ্ছা কাগজ দিয়ে দিতে পারি। হতেও তো পারে আজ সই দিয়ে দিলাম, আর আপনাদের নাতনি সব পেয়ে যাওয়ায় আমার সাথে ছলনা করল। ইথিকার মুখ মলিন হয়ে গেল। আরাব খান বলল, নিজের বউয়ের উপর বিশ্বাস নেই? কাবির সাথে সাথে গর্জে উঠল, এই তুই কথা বলবি না এখানে। তোর এই মুখটা থানায় গিয়ে চালা, আমার সামনে নয়। আরাব খান বলল, কুল কুল। কাদিনের ইচ্ছে হলো জুতো ছুঁড়ে মারতে। একদম সহ্য হয় না ওর। কাবির সব শর্ত তুলে নিয়েছে। বৈঠক শেষ হলো তার কিছুক্ষণ পর। সবাই গাড়িতে উঠার সময় আসলাম খান ইথিকাকে ডেকে নিয়ে কিছু কথা জিজ্ঞেস করছিল। ইথিকা ঠিকঠাক জবাব দিল। ভাবিকে ফিরিয়ে আনতে বলল ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে। আসলাম খান তার মাথা চাপড়ে দিল। তক্ষুনি হাওয়ার বেগে আশিস খান আর আরিশ খান ছুটে এল। ইথিকাকে যে যেভাবে পারল সেভাবে গালে মাথায় পিঠে ধুমধাম দিয়ে বসল। ছোটবেলায় ইথিকা তাদের চকলেটে ভাগ বসালে মা নাচের স্কুলে চলে যাওয়ার পর ইথিকাকে ঠিক যেভাবে মারত সেভাবে। ইথিকা চেঁচিয়ে আমিন খানকে ডাকল, ড্যাড। গাল জলে উঠতেই চোখও ভিজে গেল। আমিন খান বলল, কি হলো? তোমার ছেলেরা আমাকে। রাস্কেল। আশিস খান আর আরিশ খান দৌড়ে পালিয়েছে। আমিন খান গর্জে উঠল, আর্য এদের কিছু বলো। আরাব খান ধমকাতে ধমকাতে এগিয়ে এল। কাবির একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে। আরাব খান ইথিকার কাছে এসে বলল, গাল লাল হয়ে গেছে। ওই তোদের সাহস কত আমার বোনকে মারিস? ইথিকা বলল, ওদের মারো, নইলে আমি আজ এখান থেকে যাব না। আরাব খান তার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর আচমকা ঘাড় চেপে ধরে ধাক্কা মারল। ইথিকা ছিটকে পড়ল কাবিরের উপর। হাউমাউ করে কেঁদে উঠল সে রাগে ক্ষোভে। রাগে গর্জাতে গর্জাতে নিচে বসে পড়ে বলল, ড্যাড, ওদের না মারলে আমি আজ কোথাও যাব না। আমিন খান তিন ছেলের উপর ক্ষিপ্ত। ইথিকা চোখ বন্ধ করে কাঁদছিল। সেই ফাঁকে আরাব খান এসে গালে একটা চড় বসিয়ে দিয়ে হো হো করে হেসে উঠে সরে পড়ল। ইথিকা আরো জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগল। আমিন খান বলল, ওঠো, তোমার শ্বশুরবাড়ির লোকজন এখানে। ইথিকা ওঠল না, বসে রইল। জেদ দেখিয়ে বলল, না, ওদের মারো আগে, কান ধরতে বলো। আমি যাব না। ওদের মারো, নইলে আমি মাথা ফেটে ফেলব। মারো ওদের, এক্ষুনি সরি বলতে বলো। বলো, ও গড, আই কিল দেম। কান্নায় ফেটে পড়ল সে। রাগে নাকমুখ লাল, হাঁপাচ্ছে। কাবির অবাক হয়ে গেছে। মেয়ে মানুষ হয়েও এত রাগ। আমিন খান তাকে শান্ত করাতে পারল না। আসলাম খানকে বলল, তুমি দেখো শান্ত করাতে পারো কিনা। আসলাম খান কাবিরের দিকে তাকিয়ে বলল, ওই তুই তোর বউকে শান্ত করাতে পারছিস না? কাবির বলল, তোদের তামাশা দেখতে ভালোই লাগছে। আশিস আর আরিশ দূরে দাঁড়িয়ে ইথিকার কান্নাকে ব্যঙ্গ করছে। ইথিকা আরো জোরে জোরে চেঁচিয়ে কাঁদছে। সে এত অপমান নিতে পারছে না। আমিন খান আঙুল তুলে আরাব খানকে বলল, তোমরা তিনজন কানে ধরো, নইলে বাড়ির দরজা তোমাদের জন্য বন্ধ। কানে ধরো, ওকে বেশি কাঁদিও না। বেশি কাঁদলে ও অসুস্থ হয়ে যায়। কানে ধরো বলছি। আরাব খান বলল, কান না ধরে নাক ধরলে হবে? ইথিকা একটা পাথর খুঁজে ছুঁড়ে মারল। আরাব খান সরে পড়ল। ইথিকা বলল, কানে ধরে ওঠ বস। আমিন খান বলল, করো। আশিস আরিশ। ইথিকা উঠছে না, কান্নাও থামাচ্ছে না। তাই আশিস। কিন্তু আরাব খান আগেভাগেই গাড়িতে বসে সিগারেট ফুঁকছে। কানে সে ধরবে না। ওরকম বোন মরে গেলে কি হয়? একটা মানুষ জীবন্ত অবস্থায় আর কত অপমান হবে? দেওয়ানদের সামনে কানে ধরা। ছ্যাহ, এত অকাল পড়েনি আরাব খানের। কাবির ইথিকার সামনে হাঁটু ভেঙে বসে বলল, ওঠো। তুমি কি বাচ্চা মেয়ে যে এভাবে কাঁদছ? ডিকের মালিকের কি হাল? ইথিকার মুখ থমথমে। সে কাবিরকে বলল, উঠব না। আর্য বেয়াদবটা কানে ধরেনি। আগে ওকে কানে ধরতে বলেন, নইলে এক পাও নরব না আমি। ওঠো আঞ্জিল। উঠব না, উঠব না, উঠব না। কাবির গর্জে উঠে বলল, চোপ। ইথিকা চুপসে গেল। আর একটা কথাও বলল না। চেঁচাল না, কাঁদল না। আখতারুজ্জামান খান বলল, ওর জন্য কাবিরই ঠিক আছে। বদমাস মেয়ে। আমিন খানকে চোখের ইশারায় আশ্বস্ত করল কাবির। উনারা চলে গেল। দেওয়ানদের একটা গাড়িও চলে গেল। কাশেদ, কাবির আর ইথিকা থেকে গেল।
কাশেদ গাড়িতে বসে অপেক্ষা করছে। কাবির ইথিকার হাত ধরে টেনে তুলল। ইথিকা তোত্তারার মতো দাঁড়িয়ে রইল। কাবির তার দিকে ফিরে বলল, কি হলো? ইথিকা তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একা একা হাঁটতে লাগল। কাবির বলল, মাথা কি গেছে? আমি হেঁটে হেঁটে বাড়ি যাব। কাবির তাকে হাজার ডেকেও থামাতে পারল না। এত ঘাড়ত্তারা মেয়ে মানুষ। শেষমেশ কাশেদকে বলল চলে যেতে। কাশেদ চলে যেতেই কাবির হাঁটতে লাগল। ইথিকা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছে। জুতো পরে হাঁটতে কষ্ট হচ্ছে তাই জুতো খুলে হাঁটছে। আবার মাঝে মধ্যে কাবিরের দিকেও ফিরে তাকাচ্ছে। কাবিরের হঠাৎ হাসি পেল। এই মেয়ে তো বাচ্চা রয়ে গেল। কিভাবে সে এর সাথে সংসার করবে? কিছুদূর যেতে না যেতেই ইথিকা হঠাৎ ধপ করে বসে পড়ল। পায়ের নিচে মস্তবর একটা কাটা গেঁথে গেছে। গলগল করে রক্ত বেরোচ্ছে। ইথিকা হাত দিয়ে চেপে ধরল সেই তালুতে। রক্ত বন্ধ হচ্ছে না। সে কাবিরের দিকে ফিরে তাকালো। কাবির কপাল কুঁচকে এগিয়ে আসছে। কি হয়েছে? ইথিকা কাটাটা বের করে রক্তমাখা পায়ে হাঁটতে লাগল। কাবির ওই জায়গাটায় এসে থামল। রক্ত দেখে ইথিকার দিকে তাকিয়ে গর্জে ডাকল, এই দাঁড়াও, আর এক এগোবে তো খবর করে দেব। ইথিকা দাঁড়িয়ে থাকল। কাবির এগিয়ে এসে বলল, কোথায় কেটেছে দেখি। ইথিকা পায়ের নিচে ক্ষতটা দেখালো। রক্তে পা মাখামাখি হয়ে গেছে। কাবির হতাশ চোখে তাকিয়ে বলল, তুমি ছোটখাটো ব্যাপার নিয়ে কেঁদে ভাসাও, আর এত বড় ক্ষত নিয়ে দিব্যি হাঁটছ? ইথিকা বলল, নিজের মানুষের ছোটখাটো মারধর আমার সহ্য না, তাই কাঁদি। 100 বার কাঁদব। আমার হাসি কান্নাও কি আপনাকে বলে বলে আসবে? একদম চুপ। ইথিকা চুপ থাকল না। বলল, থামালেন কেন? কোলে নিয়ে হাঁটবেন নাকি? শাট আপ। কাবির বিরক্ত হয়ে চলে যেতে লাগল। মেইন রোডে উঠে গাড়ি নিতে হবে। ইথিকা ঠাই দাঁড়িয়ে রইল। কাবির তার দিকে ফিরে বলল, কি হলো? ইথিকা জেদ দেখিয়ে বলল, কোলে করে নিয়ে যান, নইলে এক পাও নড়ব না। কাবির বলল, আমার মাথা খারাপ। ইথিকা কিছু বলল না। এক পাও নড়ল না। কাবির বলল, আমি কিন্তু তোমাকে ফেলে চলে যাব। ইথিকা কিছু বলল না। সে নড়বে না মানে নড়বে না। কাবিরও তাকে কোলে করে নিয়ে গেল না। অনেক দূর চলে যাওয়ার পর ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখল ইথিকা নেই। সে হকচকিয়ে গেল। কোথায় গেল? কাবির হন্য হয়ে তাকে খুঁজতে লাগল। নাম ধরে অনেক ডাকল। ইথিকা সাড়া দিল না। কাবিরের এবার চিন্তা হলো, এরকম জেদি মেয়ে সে আর দুটো দেখেনি। গেল কোথায়? কাবির চারপাশ তাকাতে তাকাতে হঠাৎ একটা মোটা গাছের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ কানে এল কেউ গুনগুন করে কেউ গান গাইছে। এত সুন্দর গানের গলা। লইয়া যাইও দিল দেশে, কইও কথা নিশিতে, হলুদিয়া ফুলবনে, আসমু সাজি দিল টানে, দিল ডাকিয়া কয় মোরে, এক নজর তোরে দেখি বসিয়া, দিল আমার কিছু বোঝে না, ও দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না। কাবির ধীর পায়ে এগুলো, যাতে পায়ের আওয়াজ না হয়। গাছের আড়াল থেকে দেখল ইথিকা গাছের নিচে বসে গান গাইতে গাইতে পায়ের নিচে বন্য লতার রস দিয়ে রক্ত পড়া বন্ধ করছে। কাবির হতবাক, এই মেয়ে কি তাকে পাগল বানিয়ে ছাড়বে? সে কপালে হাত চাপল। এই সময় এই গান গাইছে মনের আনন্দে, তাও আবার এত নিশ্চিন্তে। ইথিকা চোখ তুলতেই অগ্নিশর্মা কাবির দেওয়ানকে দেখে দ্রুত পা ফেলে পালিয়ে যাচ্ছিল। কাবির তাকে ধরে ফেলল। জুতোজোড়া সহ কোলে তুলে নিয়ে হুমকি দিয়ে বলল, তুমি আমাকে একদম জ্বালাবে না, পাগল বানিয়ে ছাড়ছ আমাকে। ইথিকা তার গলা জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপসে যাওয়া মুখে চেয়ে রইল। কাবির লম্বা লম্বা পা ফেলে হাঁটছে, মেজাজের পারদ চরমসীমায়। ইথিকার তার মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। কাবির তার হাসির কারণ কি জানতে তাকালো। ইথিকা বলল, আপনাকে রাগলে যা লাগে, ননসেন্স। লজেন্সের মতো মিষ্টি। চুপ। হাউ কিউট। কাবির তার মুখের দিকে তাকালো। লাল নাকমুখ নিয়ে ইথিকা হাসছে। কাবিরের চোখে এর চেয়ে নিষ্পাপ চেহারা আর হয় না। কিন্তু এই জেদি মেয়ের নিষ্পাপ চেহারা মানায় না। এত জেদ, এত রাগ ভালো না। অন্তরা খানমো এমন জেদি ছিল। এত জেদ যে তিনি যাকে চেয়েছেন তাকে পাননি বলে খুন করতে পর্যন্ত দ্বিধাবোধ করেননি। আপনি সুন্দর বলে খুব অহংকার, তাই না? তোমার অহংকার কম কিসে? তাই বলে আমি তো আর বরের সামনে অহংকার দেখাই না। আমিও যার তার সামনে অহংকার দেখাই না। আমার সামনে দেখান। ফালতু কথা। তাহলে একটা চুমু দেন। কাবির তার দিকে হকচকিয়ে তাকাতেই ইথিকা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, পুরুষ মানুষ অহংকার পাশে রেখে তারপর বউকে চুমু খায়। এই দেখুন আপনার চোখে মুখে কত অহংকার। দ্যাট মিন্স আপনি চুমু খেতে পারবেন না। কাবির বিড়বিড় করল, স্টুপিড। হাঁটতে হাঁটতে গাছের শিকড়ের সাথে হঠাৎ হোঁচট খেলছে। ইথিকা তার কোল থেকে ঢলে পড়ে যেত। ইথিকা তার গলা শক্ত করে জড়িয়ে ধরল। কাবিরও তাকে শক্ত করে ধরে নিজের ভারসাম্য ধরে রাখল। সেই ফাঁকে কাবিরের করকরে গালে তার নরম তুলতুলে গাল ঠেকে গেছে। ইথিকার আপাদমস্তক কেঁপে উঠল।
কাবিরের সেদিকে হুঁশ নেই, হাঁটছেই। সে অতটা খেয়াল করেনি ব্যাপারটা। হঠাৎ ইথিকার দিকে তাকাতেই দেখল ইথিকা কেমন করে তাকিয়ে আছে। কি হলো? ইথিকা রসিয়ে রসিয়ে বলল। কত কিছু হইয়া গেল, খবর পাইলা না? পায়ে আবার কি হলো? ইথিকা বিছানায় বসেছিল। পায়ে ব্যান্ডেজ করা হয়েছে, অনেক রক্ত গেছে, ক্ষত গভীর ছিল। সে বিছানা থেকে পা নামিয়ে নিল লুবনা বেগমকে দেখে। বলল, কাটা গেথেছে? তেমন কিছু না। লুবনা বেগম বললেন, একটু দেখে শুনে হাঁটলে কি হয়? নামতে হবে না তোমাকে, বসো, কিছু কথা বলার জন্য এসেছি। ইথিকা উদ্গ্রীব হয়ে জানতে চাইল, কি কথা? ইথিকা ভাবল আজকের বৈঠকের ব্যাপারে কিছু বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে লুবনা বেগম বললেন, আমি কল্পকে নিয়ে ওর মামার বাড়িতে যাচ্ছি। বিয়েশাদী ঠিক হয়েছে, তাই ওরা ওকে বেড়াতে যেতে বলল। কাল রাতেই কথা হয়েছিল। এখন সকালবেলা ওরা ফোন দিয়ে তোমাকেও দাওয়াত করেছে। তুমি ছিলে না, তাই ফোনটা দিতে পারিনি। তুমি এলে কল দিতে বলেছে। ইথিকা শুকনো হাসল। তার যাওয়ার ইচ্ছে নেই। কল্পনার মামার বাড়ি যাবে সে? তাদের রক্ত যেখানে, ওদের মেয়ের খুনি? অসম্ভব। ওরা তাকে ওখানে নিয়ে গিয়ে অপমান করবে। আমার পায়ের এই অবস্থা, কি করে যাব? আপনি বলে দিন, কোনো একসময় যাব। লুবনা বেগম কথাটা শুনে একটু মলিন মুখে বললেন, গেলে ওরা খুশি হতো। ইথিকা বলল, আমি বুঝতে পারছি সেটা, কিন্তু কি করে যাব বলুন? পায়ের এই অবস্থা। কল্পনা দরজার পাশে এসে দাঁড়ালো। ইথিকার কথা সে শুনতে পেয়েছে। লুবনা বেগমকে বলল, ছোটমা বড়মামা ফোন দিয়েছে। লুবনা বেগম ফোনটা নিয়ে এলেন, কানে ধরে রেখে বললেন, জি ভাইসাব, বউ বাড়িতে এলেই মাত্র। কথা বলবেন? ওপাশের জন হ্যাঁ বলাতে লুবনা বেগম ফোনটা ইথিকার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও কথা বলো। ইথিকা ফোন নিল না। লুবনা বেগম জোর করে বললেন, নাও একটু কথা বলো, তোমার বাবার বয়সী মানুষ, সালাম দিয়ে কথা বলো। ইথিকা দূরে সরে গিয়ে বলল, কথা বললে যেতে হবে, আপনি একটু ম্যানেজ করুন। কল্পনা তৎক্ষণাৎ রেগে গেল। ফোনটা লুবনা বেগমের হাত থেকে কেড়ে নিয়ে কানে ধরে বলল, মামা, কাউকে জোরাজোরি করার দরকার নেই। আমার দাওয়াতে অন্য কেউ গেলে আমি নিজেই যাব না। মামা ওপাশ থেকে কি বলল কে জানে। কল্পনা হ্যাঁ আচ্ছা বলে সালাম দিয়ে ফোন রেখে দিল। তারপর লুবনা বেগমের দিকে তাকিয়ে বলল, না গেলে না যাক, এত জোরাজোরির কি আছে? বেশি পাত্তা দিলে সমস্যা ছোটমা। চলো রেডি হও। ইথিকা অবাক হয়ে গেছে কল্পনার আচরণে। কল্পনা হন্তদন্ত পায়ে বেরিয়ে যেতেই ইথিকা লুবনা বেগমের দিকে তাকিয়ে বলল, ও কেন আমার সাথে এভাবে কথা বলবে? আপনি বলতে পারবেন, আপনার ছেলে বলতে পারবে। ওকে? ও আমার সাথে এভাবে কথা বলার সাহস পায় কোথায়? তার গলার আওয়াজ উঁচু হওয়ায় কল্পনা শুনতে পাচ্ছে। সে সেখান থেকে উত্তর দিল, সঠিক কথা বলতে সাহসের দরকার হয় না। তুমি সামাজিকতা জানো? তুমি দাওয়াতে নাই বা যেতে, ফোনে কথা বলতে কি সমস্যা ছিল? তোমার কোনো ধারণা আছে বড় ভাইকে সবাই কি পরিমাণ স্নেহ করে? তুমি তার বউ হয়ে এভাবে তোত্তারামি করলে সেসব মানায় না। ইথিকা লুবনা বেগমের দিকে তাকিয়ে বলল, সাহস দেখেছেন ওর? লুবনা বেগম কিছু বলার আগেই ইথিকা কল্পনার উদ্দেশ্যে বলল, তুমি আমার সাথে এভাবে কথা বলবে না কল্পনা। লুবনা বেগম কল্পনাকে থামাতে পারলেন না। কল্পনা চেঁচিয়ে বলল, 100 বার বলবো, তুমি এসব ঘাড়ত্তারামি তোমার বাপ ভাইয়ের সামনে দেখাবে। খবরদার, আমাদের বাড়িতে এসব দেখাবে না। ভাই তোমাকে লাই দিতে পারে, আমরা পারবো না। অত তেল মেরে চলতে পারবো না তোমাকে। ইথিকা চেঁচিয়ে উঠল। লুবনা বেগম ঘর থেকে বেরিয়ে কল্পনাকে টেনে নিয়ে গেল। কিরণ কল্পনাকে ফিসফিসিয়ে বলল, ভাইয়ের ফোন এসেছে, যে কোনো সময় বাড়ি আসবে। এখন চুপ যাও না, কেউ থামো না তোমরা। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে এই বাড়ি থেকে বের হয়ে যেতে। কল্পনা রাগত স্বরে বলল, ও কি বেয়াদব দেখলি না? বড়মামা কত করে বলল, ও ফোনটা একবারও হাতে নিল না। গাদ্দার কোথাকার। লুবনা বেগম কল্পনাকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ইথিকার কাছে এসে বলল, বৌমা, কাবির এলে এসব বলো না। এরকম ননদ থাকলে দু একটা কথা কাটাকাটি হয়, সব কথা ছেলেদের কানে তুলতে নেই। লুবনা বেগমের মুখের উপর ইথিকা বলল, আপনাদের মেয়েকে সামলান, এভাবে ওর মুখ চললে বিয়েটাই হবে না। ভিজে বিড়াল সেজে থাকে সবার সামনে। ওর আসল রূপ দেখলে জোসেফের মা বেঁকে যাবে। এমনিতেও গায়ের রং নিয়ে অনেক কিছু হচ্ছে। লুবনা বেগম হতভম্ব হয়ে গেলেন। এসব কথা বলো না বৌমা, ওর কানে গেলে সম্পর্ক আরো খারাপ হবে। ওর গায়ের রং কি খারাপ? ওর সাথে জোসেফের আর ওর বাড়ির মেয়ে বউদের সাথে যাচ্ছে, তাও তুমি এভাবে বলতে পারবে না। আমি বলেছি একবারও? আপনাদের মেয়ে আমাকে রাগিয়েছে তাই বলছি। ওর ননদ জেসি আমাকে সবটা বলেছে। জোসেফ পছন্দ করেছে বলে কল্পকে ওরা ওই বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে, নইলে কেউ রাজি নেই। আপনাদের মেয়ের স্বভাব চরিত্র আচার ব্যবহার সম্পর্কে ওরা আন্দাজ করতে পেরেছে।
শুধু ছেলের জন্য কিছু করতে পারছে না। লুবনা বেগম একের পর এক অবাক হচ্ছেন। জেসির সাথে ইথিকার কি সম্পর্ক? তুমি জেসিকে চেনো? হ্যাঁ চিনি। ও জোসেফের বোন, সেটা এই দিন জানলাম। জেসিকে কিভাবে চেনো? ইথিকা কোনরূপ ভনিতা না করে বলল, মেঝো ভাইয়ার বান্ধবী। লুবনা বেগম হতভম্ব হয়ে গেলেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। ওই বাড়ির মেয়ে কি করে আরাব খানের মতো লোকের বান্ধবী হয়? ওরাও কি তাহলে একই মানসিকতার? নইলে জেনে শুনে একটা অসৎ পুলিশ অফিসারের বান্ধবী কি করে হতে দেন নিজেদের মেয়েকে? লুবনা বেগম চিন্তিত হয়ে বেরিয়ে গেল রুম থেকে। লুবনা বেগমের সাথে কল্পনা আর কাশেদ গিয়েছে মামার বাড়িতে। দিনের আলো ফুরিয়ে গেলে ক্লান্ত পদক্ষেপে বাড়ি ফিরল কাবির। সারাদিন ব্যস্ত ছিল সে। কারখানা পরিদর্শন, অফিসের হিসাব নিকাশ সামলানো আর নতুন প্রকল্প নিয়ে কর্মকর্তাদের সঙ্গে গুরুতর মিটিং। তবে এই ব্যস্ততা বেশি দিন নয়। আর কদিন পর কাদিন আর কাশেদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে পাড়ি জমাবে সৌদি আরবে। ব্যবসার কাজকর্ম সেখানেও চলছে, কিন্তু এবারের সফর শুধু ব্যবসার জন্য নয়। এবার তার লক্ষ্য হজ। আগেরবার 3বার ওমরাহর সৌভাগ্য হয়েছিল, এবার হজে উপস্থিত থাকার নিয়ত করেছিল সে। যদিও বিয়ের পর সে দোটানায় পড়ে গিয়েছিল, কিন্তু এবার সে সিদ্ধান্ত নিয়েছে বাকি সব জলে যাক, সে যাবেই। কোরবানির ঈদ এখনো দেরি আছে, ততদিনে ইথিকা যদি শোধরায় তবে ভালোই। নইলে। লায়লা খালার কণ্ঠস্বর শোনা গেল, মাইয়াটা একদম ভালা না। গুরুজনদের মুখে মুখে তক্ক করে, একটা কাজকাম করে না, খালি হুমুক দেয়। বিয়াদব মাইয়া। কার বলছো খালা? কাউসার দেওয়ান আর কামরান দেওয়ানের আর বড় ফুপুর কানের কাছে ঘ্যান ঘ্যান করছিল বুয়া লায়লা। কাবিরের গলার আওয়াজ শুনে তার মুখ চুপসে গেল। তবে বড় ফুপু চুপ থাকলেন না, ভাইপোর উদ্দেশ্যে বললেন, তোমার বউদের কথা বলতেছে। কাবির সোফায় এসে বসল, বড় ফুপুর দিকে তাকিয়ে বলল, আবার কি হলো? বড় ফুপু বলতে লাগলেন, তুমি আর তোমার মা ওকে আহ্লাদ করছে বলে মাথায় উঠে বসেছে এখন। কিছু বলা যায় না, চ্যানচ্যান করে উঠে। বাপ ভাইয়ের কথা বলে সবাইকে ধমকাচ্ছে। কল্পর সাথেও মনে হয় ঝামেলা বেঁধে গিয়েছিল দুপুরে। কাবির চুপচাপ শুনল। লায়লা খালাও একটু সুযোগ খুঁজছিল। সাহস করে কিছু বলে ওঠার আগেই কাবির দাঁড়িয়ে পড়ল, বলল, কিরণ ওরা পৌঁছেছে কিনা ফোন করে জেনে নাও। আমার গরম লাগছে, গোসল নেব। কিরণ লায়লা খালাকে চুপ থাকতে ইশারা করে জবাব দিল, জি ভাইয়া, ফোন দিচ্ছি। কাবির পা বাড়াচ্ছিল, তখনই বড় ফুপু বললেন, ওই মেয়েকে দিয়ে দিচ্ছিস না কেন? কাবির থামল। কাউসার দেওয়ানও উসখুস করছেন কিছু বলার জন্য। কাবির শান্ত গলায় বলল, এসব বিষয়ে পরে কথা বলবো। কাউসার দেওয়ান বোনকে ইশারা করলেন কথা না বাড়াতে। কাবির চলে যেতেই বড় ফুপু বলল, আজকালকার ছেলেপেলেরা বউ পাগল। কাবিরও সেই তালে পড়বে ভাবিনি কখনো। ওই মেয়ের শিরায় শিরায় তোত্তারামি আর অহংকার। আমাকে বলে কিনা আমার বাড়িতে আমি পানি ঢেলে অবধি খাইনি। আমার পেছনে 3-4টে বুয়া লেগে থাকত। আমি কাজ করে খাওয়াতে পারবো না কাউকে। আপনাদের ছেলে কাজের বুয়া রেখেছে, তারা করবে যা করার। আপনাদের করতে জোর করিনি। ইচ্ছে করে ঠাস ঠাস করে চর মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। আমার ভাইপোটার মাথা খাচ্ছে বেয়াদব মেয়ে। কামরান দেওয়ান উনাকে থামিয়ে দিয়ে বললেন, থামো। কাবির কি বাচ্চা ছেলে? ও সব বোঝে। ওর বউ ও সামলাবে। সামলাবে না ছাই। ওর কোন কথা শুনছে মেয়েটা? আজ বাবার শ্বশুর, জেঠা শ্বশুর, দাদার শ্বশুর, দেবর সবার সাথে বৈঠকে চলে গেল ধেই ধেই করে। মাথায় কাপড়টা অবধি দেয়নি। কোন পরিবারে বউ হয়ে এসেছে ওর কি সেটা খেয়াল থাকে না? একদম ওর বাপের বোনের মতো হয়েছে। কামরান দেওয়ান রেগে গেলেন, তোকে থামতে বলছি তো। কাউসার দেওয়ান বলল, বড় আপা থামো। কাবির ক্লান্ত ভঙ্গিতে ঘরে পা রেখে ওয়েস্ট জ্যাকেটটা ছাড়াতে ছাড়াতে ঘরের একোনা ওকোনায় তাকালো। ঘরের রং পাল্টে গেছে। দেয়ালে ইথিকার অসংখ্য ছবি। ছবিতে কখনো সে হাঁটছে, কখনো দৌড়াচ্ছে, কখনো স্কাই ডাইভিং করছে, কখনো রোলার কোস্টারে বসে উল্লাসে চিৎকার করছে, কখনো সুইমিং পুলে ভেজা পোশাকে হাবুডুবু খাচ্ছে, এরকম অসংখ্য অসংখ্য ছবি। বেশিরভাগ ছবিতেই সে নগ্ন কাবিরের দৃষ্টিতে। কিছু কিছু ছবিতে সে একটা হাফ প্যান্ট আর মিনি টপস পরা, চুলের উপর সানগ্লাসটা আটকানো। একঝাঁক বিদেশি বন্ধুর মাঝখানে দাঁড়িয়ে 2 আঙুল তুলে নানান ভঙ্গিতে পোজ দিয়ে ছবি তোলা। ঘরের পর্দাটা খানিকটা দুলে উঠল। ইথিকা পর্দার ওপাশ থেকে বেরিয়ে এল। পরনে একটা কালো গাউন। ফুলহাতা গলাটা একটু বড় হওয়ায় কালো গাউনের উপর ফর্সা গলাটা বেশি নজর কাড়ছে। চুল খোলা। সাদা পাথরের টানা কানের দুলটা চুলের পেছনে গিয়ে আটকে আছে। চোখে কাজল। কাবির গম্ভীর মুখে জিজ্ঞেস করল, কোথায় যাওয়া হচ্ছে? ইথিকা হাসি মুখে বলল, একটা ছোটখাটো শুটিং আছে। স্পট? এখানেই। কাবিরের ভ্রু কুঁচকে গেল। এখানে মানে? এখানে মানে দেওয়ান বাড়ির ছাদে। ওখানকার ভিউটা দারুণ। বাদর খানরা আসছে? না, আমার বন্ধু আর তার টিম মেম্বার। কোনো সমস্যা হবে?
কাবির তার দিকে ফিরল ঘড়ি খোলা থামিয়ে। তার চাহনি দেখে ইথিকা খানিকটা ভড়কে গেল। আস্ত একটা সমস্যা যখন সমস্যার কথা জিজ্ঞেস করে। ইথিকা তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল, আমি সমস্যা? কাবির সাথে সাথে আঙুল দিয়ে বালিশ দেখিয়ে দিল। ইথিকা তাকালো সাথে সাথে। কাবির থমথমে কণ্ঠে বলল, বালিশের নিচে কাবিননামা, ডিভোর্স পেপার আর চেক রাখা আছে। গলার আওয়াজ নিচে থাকবে, নইলে সেগুলো নিয়ে চলে যাও। তোমাকে সাপোর্ট করবে এমন অনেক পরিবার আছে। তুমি সেখানে ভালো থাকবে, এখানে নয়। এখানে পদে পদে তোমার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণে ভুল ধরবে সবাই। আর সেটা স্বাভাবিক। দেওয়ান পরিবারের মহিলাদের চলাফেরা আর নিজের চলাফেরার পার্থক্যটা এখনো ধরতে না পারলে আমার কিছু করার নেই। ইথিকা একটানে টানা দুলটা খুলে বিছানায় ছুঁড়ে মারল। কাবির তার রাগ দেখেনি এমন ভাব নিয়ে ওয়াশরুমে চলে গেল। দরজাটাও বন্ধ করল খুব আস্তে করে। ইথিকা রাগে ফোঁসফোঁস করতে লাগল, নিশ্চয়ই ওই বুড়িটার কাজ। দুদিন পরপর বাপের বাড়িতে এসে সবার উপর পণ্ডিতগিরি দেখাবে, কাবিরকে তার বিরুদ্ধে ফুসলাবে। রাগে তার চোখের পাতা কাঁপছে। চোখের জল কোনোমতে আটকে সে ফোনটা হাতে নিল। ভাইদের ফোন করতে গিয়েও আবার থেমে গেল। তার সমস্যা তাকে সামলাতে হবে। কাবিরের সাথে রাগারাগি করা যাবে না। এই বাড়ির সবার মন জয় করতে পারবে না সে। যার মন জয় করা দরকার তার মন জয় করতে পারলেই হলো। নিজেকে কোনোমতে সামলে নিল সে। কিছুক্ষণ পর ভিডিওগ্রাফারের কল এল। লোকটা দেওয়ান বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে টিম নিয়ে। ইথিকা তাদের ভেতরে আসতে বলল, বলে দিয়েছে কেউ যদি জিজ্ঞেস করে কার অনুমতি নিয়ে এসেছে তারা, তাহলে যেন কাবির দেওয়ানের নামটা বলে দেয়। কাউসার দেওয়ান কাবিরের নাম শুনে তাদের ভেতরে আসতে অনুমতি দিয়েছেন। বড় ফুপু তা শুনে চেঁচামেচি জুড়ে দিলেন, বলেছিলাম না, বাড়িটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বে। এই দেখো খেলা শুরু করে দিয়েছে ওই মেয়ে। কাবির কেন ওকে প্রশ্রয় দিচ্ছে আমি জানি না। এই বাড়িতে কখনো এসব নাচগান হয়েছে? বড় ফুপুর চেঁচামেচি কাবির শুনতে পেয়েছে। তবুও সে শোয়া থেকে উঠেনি। চোখ বুজে বিছানায় শুয়ে থেকেছে। তাকে আবারও বেরোতে হবে। এখন বিশ্রাম নেয়া জরুরি। ছাদে সাউন্ডবক্স ছেড়ে শুটিংয়ের কাজ চলছে। হয়তো বিজ্ঞাপন কিংবা কোনো প্রোডাক্টের মার্কেটিংয়ের কাজে শর্ট ভিডিওগ্রাফি হচ্ছে। ভিডিওগ্রাফির কাজ শেষ হতে হতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। ইথিকা ক্লান্ত শরীরে সবাইকে বিদায় জানিয়ে ছাদ থেকে নামতে যাবে, তখনই দেখল নাজিফা, কিরণ, ঝিনুকার লায়লা খালা এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে শুটিং দেখছিল। ইথিকা তাদের পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে চলে যেতে লাগল। গুনগুন করে গানও গাইছিল তখন। লায়লা খালা মুখ বাঁকিয়ে বলল, বাপজানটার কপালটা পুড়ছে বজ্জাত মাইয়া। নাজিফা বিড়বিড়িয়ে বলল, আমারও। কেউ শুনতে পায়নি তার কথাটা। কিরণ বলল, ভাইয়া এসব কেন এলাও করছে বুঝতে পারছি না। বিরক্ত লাগছে আমার। আজকে এদের নিয়ে এসেছে, কাল দেখবে বাড়িতেই পার্টি হচ্ছে, মদ খেয়ে নাচানাচি করছে। লায়লা খালা বলল, তোমার ভাই বউয়ের দিওয়ানা হইয়া গেছে। বউ তার মাথা খাইছে চিবাইয়া চিবাইয়া। কিরণ নাজিফার সামনে বেশি কথা বাড়াল না। দরজা খুলতেই ইথিকার চোখ পড়ল বিছানার দিকে। লম্বাটে একটা শরীর নির্ভার ভঙ্গিতে ঘুমিয়ে আছে বিছানার একপাশে। লোকটার ঘুমেরও একটা নিজস্ব ভঙ্গি আছে। ইথিকা মুগ্ধ না হয়ে পারে না। তার বিপরীত একটা মানুষের প্রতি তার আগ্রহ জন্মাবে সে তা জীবনেও কল্পনা করেনি। সে সবসময় ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত মানুষের সাথে ওঠা বসা করেছে। নাচ গান, নাইট ক্লাবে মাতাল, রাত্রি উচ্ছলতা, হৈহল্লায় ব্যস্ত থাকা তার জীবনে এমন সাদামাটা মানুষের ঠাঁই হতে পারে তা সে কখনো ভাবেনি। মাজহাব কাবিরের বন্ধু হলেও এমন সাদামাটা ছিল না। সে ভীষণ বেপরোয়া ছিল। ইথিকার মতো ধুরন্ধর চালাক মেয়েকেও সে ধোঁকা দিতে পেরেছে। সম্পর্কে তার মতো মেয়ের সাথে অপরদিকে বিয়ে করেছে সাদামাটা এক বোরকাওয়ালিকে। আচ্ছা, কাবির কি করে ওরকম একটা ছেলেকে নিজের বন্ধু বানিয়েছিল? নাকি মাজহাবের আসল রূপ সে জানত না? অবশ্য মাজহাব ছদ্মবেশ ধরতে ওস্তাদ ছিল। সে ইথিকার সাথে নাইট ক্লাবেও যেত, আবার কাবিরের সাথে মসজিদেও। ইথিকা ঘৃণা হয় নিজের উপর। এত বোকা ছিল সে। মাজহাব কি জঘন্য খেলাটাই না খেলল তার সাথে। ইথিকাও কম নয়। যে তাকে ঠকানোর চেষ্টা করে তার জীবন সে ছারখার করে দেয়। মাজহাব তাকে ঠকিয়েছিল, ইথিকা তার জীবনটাই কেড়ে নিয়েছে। ওরকম লোকদের বেঁচে থাকার দরকার নেই। নিঃশ্বাসের শুনশান ওঠানামায় ঘরের নিস্তব্ধতাকে বিন্দুমাত্র না ভেঙে পা টিপে টিপে ইথিকা ঘরে প্রবেশ করল যাতে কাবিরের ঘুম না ভাঙে। ঘরে হালকা আলো জ্বলছে। পুরো ঘর গোলাপি আভায় ভরা। ইথিকা ধীরে ধীরে দুল খুলে রেখে দিল, ওড়নাটা নামিয়ে বিছানায় উঠে এল। তারপর নিঃশব্দে কাবিরের বুকের ওপর মাথা এলিয়ে দিল। বুকের ওঠানামার তালের সঙ্গে মিলিয়ে তার শ্বাসও ভারী হয়ে এল। অনেকক্ষণ সে তেমনই স্থির হয়ে নিঃশব্দে শুয়ে রইল, এক ফোঁটাও নড়ল না। তারপর হালকা দুষ্টুমির ঝোঁকে আঙুল বাড়িয়ে আলগোছে কাবিরের শার্টের বোতাম খুলে হাত বুলিয়ে দিল তার উষ্ণ বুকের ওপর। স্পর্শের আবেশে কাবিরের নিদ্রা মুহূর্তেই উড়ে গেল। গভীর ঘুম থেকে জেগে উঠে বিস্ময় তাকালো ইথিকার দিকে। ঘটনার আকস্মিকতায় সে হকচকিয়ে গেছে।
ঘুমোজরানো চোখ মেলে গা ঝাড়া দিতেই ইথিকা মাথা তুলে তাকালো বিরক্ত হয়ে। এত নড়াচড়ার কি দরকার? কাবিরের চোখমুখ শক্ত সবসময়ের মতো। পাশে শুতে পারো। নির্লিপ্ততা স্বরে বলেই বুকের নিচে হাত গুজে নিয়ে পিঠ ফেরাল। ইথিকা রাগে ফোনের দিকে তাকালো। এখনই ফোন করে সব বলবে সে। কিন্তু পরক্ষণেই নিজেই নিজেকে সামলে নিল। না, রাগ করলে চলবে না। তাকে শান্ত হয়ে যেতে হবে। সে ধীরে ধীরে কাবিরের পিঠের উপর মাথা রেখে চোখ বুজে নিল। মৃদুস্বরে বলল, আগেই পেমেন্ট নিয়ে ফেলেছিলাম, তাই ফিরিয়ে দিতে পারিনি। আর এই ধরনের কাজ করব না। সত্যি। প্রমিজ। সরে যাও। ভালো লাগছে না এসব। ইথিকা সরল না, নড়ল না। কাবির ধমকের সুরে বলল, আনঝিল। ইথিকা একচুল পরিমাণও নড়ল না, বরঞ্চ কাবিরের বুকের নিচে হাত দুটো গুজে দিয়ে পিঠের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। স্যার, ওরা আমাকে রেপ করতে চেয়েছিল। মেয়েটা কাঁপতে কাঁপতে কথাটা বলল। তাকে কয়েকটা ছেলে মিলে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসেছিল। সে তাদের হাত থেকে কোনোমতে পালিয়ে এসেছে। আরাব খান সরু চোখে মেয়েটার কাঁপুনি খেয়াল করল। সে বাড়ি ফিরছিল গরম মেজাজে। কারণ আজ পকেট গরম হয়নি। পকেট গরম না হলে মেজাজ গরম থাকে। সে তীক্ষ্ণ মেজাজে বলল, তুমি একা একা এত রাতে যাচ্ছিলে কোথায়? স্যার, আমি গার্মেন্টসে চাকরি করি। রোজ বাড়ি ফেরার পথে ওরা আমাকে জ্বালায়। আজ গাড়ি থেকে নামিয়ে আনলো। আমার পেছনের গাড়িতে যারা ছিল ওরা অনেক চিল্লিয়েছে কিন্তু ওরা শোনেনি। আরাব খান নিচের দাঁত দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, সুন্দরী আছো? জ্বালাবেই। মেয়েটা করজোরে অনুরোধ করল, আমাকে বাঁচান স্যার। আমি রোজগার করে মা বোনকে খাওয়াই। আমার বাপ ভাই নাই। আরাব খান সিগারেট ফুঁকতে ফুঁকতে বলল, সমস্যা বিরাট। চলো গিটারিস্টদের মুখ দর্শন করে আসি। মেয়েটা ভড়কে গেছে। আরাব খান হেসে বলল, আরেহ, গিটারিস্ট মানে যারা তোমাকে দেখে গিটার বাজাতে চাইল। চলো। মেয়েটা বুঝল না। আরাব খান তার বোকা বোকা চেহারা দেখে হেসে বলল, না বুঝলে ছেড়ে দাও। চাপ নিয়ে বয়স বাড়িয়ে লাভ নেই। চলো। গাড়িতে ওঠো। মেয়েটা ভয়ে ভয়ে গাড়িতে উঠল। সে গাড়িতে উঠে ভালো করে দরজা বন্ধ করার আগেই আরাব খান গাড়ি ছেড়ে দিয়েছে। মেয়েটা ভয় পেয়ে গেছে। তার গায়ে ঘাম ছুটল। সে এই পুলিশকেও বিশ্বাস করতে পারছে না। যদি তাকে একলা জায়গায় নিয়ে গিয়ে? না, এসব কি ভাবছে সে? তবুও মনের ভয়টা কাটল না। কিছুদূর যেতে না যেতেই মেয়েটা চেঁচিয়ে উঠল, স্যার স্যার, ওই তো ওরা ওরা। স্যার, গাড়ি থামান। ওদের ধরেন। আরাব খান গাড়ি নিয়ে ছেলেগুলোর সামনে দিয়ে চলে গেল। মেয়েটাকে ভয়ে ঝেঁকে ধরল পুনরায়। এই লোকটা তো তাহলে মোস্তবর শয়তান। চলে যাচ্ছে কেন এভাবে? কোথায় নিয়ে যাচ্ছে? কিন্তু তাকে অবাক করে দিয়ে আরাব খান গাড়িটাকে পিছু নিয়ে যেতে লাগল। গাড়ি উল্টো চলছে দেখে মেয়েটা আরো ভড়কে গেছে। আরাব খান গাড়িটা একেবারে ছেলেগুলোর সামনে দাঁড় করাল। জানালা দিয়ে গলা বের করে হাত নেড়ে ডাকল, হ্যালো গিটারিস্ট। ছেলেগুলো ফিরে তাকালো। আরাব খান দরজা খুলে গাড়ি থেকে নেমে গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। ছেলেগুলো গাড়ির ভেতরে মেয়েটাকে দেখে ভড়কে গেছে। ভেবেছে পুলিশের গাড়িটা এমনিই যাচ্ছিল এদিক দিয়ে। কিন্তু এটা কি হলো? মেয়েটা সোজা পুলিশ ডেকে নিয়ে এল। তারা হকচকিয়ে গেছে। ভয় পেয়ে গেছে। শালার ঘুষখোরটাকে ঘুষ দেওয়ার মতো টাকাও হাতে নেই তাদের। আরাব খান গম্ভীর মুখে সবাইকে এক এক করে দেখে বলল, গিটার বাজা দেখি। বহুত দিন গিটারের সুর শুনি না। বাজা বাজা। ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। আরাব খান বদমাইশি হেসে বলল, আরেহ, আমি ব্যাটা মানুষ। আমার সামনে বাজাতে কি সমস্যা? আমরাই তো। গিটার তো একই। বাজা। ছেলেগুলো এবার তার কথার ঢং বুঝে গেল। তারা তরতরিয়ে ঘামছে। একজন একটু তোষামদি করতে ছুটে এল। আরাব খান আঙুল বাড়িয়ে দিল, নো নো, দূরে দাঁড়িয়ে কথা বল। শালা পারফিউম মাখিস না। ছেলেটা দাঁত দেখিয়ে হেসে বলল, আসলে ছাড় হচ্ছে কি, ওরে ভালা লাগে বড়, কিন্তু আমারে ও ভয় পায়। মেয়েটা সাথে সাথে বলে উঠল, স্যার, সব মিথ্যে কথা। ওদের উদ্দেশ্য খারাপ ছিল। স্যার, ওদের নিয়ে যান। ওরা আমাকে কাল হাতের কাছে পেলে আর ছাড়বে না। ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল। বাজেভাবে গায়ে হাত দিয়েছে। আরাব খান একজনকে আঙুলের ইশারায় ডাকল। ছেলেটা ভয়ে ভয়ে এগিয়ে এল। আরাব খান বলল, কিছু দিবি নাকি গিটারের তার কাটব? ছেলেটা তরতর করে ঘামছে। বাকিদের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। সবাই যে যার পকেট হাতড়ে টাকা বের করল। ল্যাম্পপোস্ট আর গাড়ির হেডলাইটের আলোয় রাস্তা একেবারে ফোকা ফোকা পরিষ্কার। মেয়েটা স্পষ্ট দেখল পুলিশ অফিসার টাকা নিয়ে পকেটে ভরছে। সে ভয় কাঁপতে লাগল। এই পুলিশ অফিসারের কাজ সন্দেহজনক। আরাব খান টাকা পকেটে ভরে তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, ঘুষ পেয়ে আমার পকেট আপাতত গরম। পকেট গরম হলে আমার দিল হয়ে যায় নরম। এখন তোদের কোন স্টাইলে মারব? কোন স্টাইলে মারলে মেয়ে মানুষ দেখলে তোদের গিটার বেজে উঠবে না?
ছেলেগুলো তার হাবভাব বুঝতে পারছে না। এই ঘুষখোরটা দেখছি মেয়েদের সামনে হিরো সাজতেন চায়, আবার তাদের টাকায় পকেটও গরম করতে চায়। তারা পুলিশটার ঠোঁটের বদমাইশি হাসির কারণ বুঝতে পারল না। আরাব খান যেই একজনের কলার চেপে ধরতে যাবে অমনি কোথা থেকে একটা জুতো ছুটে এসে একটা ছেলের মাথায় পড়ল। ভারী জুতো হওয়ায় আঘাত পেয়ে একটা ছেলে মুখ থুবড়ে পড়ে গেল আরাব খানের সামনে। জুতো আরও একটা ছুটে এল সামনে থেকে। সেটা সরাসরি আরাব খানের বুকের উপর। জুতোকে ছুঁড়ে মেরেছে। মেয়েদের জুতো যেহেতু সেহেতু বোঝাই গেল জুতোর মালিক কোনো মেয়েই হবে। সবাই হকচকিয়ে গেছে, বিশেষ করে আরাব খান। কারণ জুতো ছুঁড়ে মেরেছে কল্পনা, এত বড় সাহস তার গায়ে জুতো ছুঁড়ে মারা। তাকে দেখে ছেলেগুলো আরাব খানকে পরোয়া না করে দৌড়ে পালাতে লাগলো। আরাব খান হকচকিয়ে গেছে পুরোটাই। কি হয়ে গেল? কল্পনা হনহনিয়ে এগিয়ে এসে রাস্তা থেকে একটা জুতো কুড়িয়ে নিয়ে আরাব খানের দিকে তাকিয়ে ফুঁসতে ফুঁসতে বলল, সবাই মিলে মেয়েটাকে উত্ত্যক্ত করছো তাই না? আমাদের সামনের গাড়ি থেকে ওকে তোমরা তুলে এনেছে। আমি ভাবতেও পারিনি এসব নোংরা কাজের পেছনে তোমার হাত থাকতে পারে। নিজের বোনের সাথে এসব করতে পারতে? বদমাশ নোচ্ছার ঘুষখোর পুলিশ কোথাকার! লজ্জা হয় না তোমার? বিন্দুমাত্র লজ্জা নেই না? তুমি ওদের কাছ থেকে টাকা নিয়েছ। আমি ছবি তুলে নিয়েছি। তুমি ঘুষ নিচ্ছিলে, আমি স্পষ্ট দেখতে পেয়েছি। প্রমাণও আছে। এবার দেখো আমি তোমার কি হাল করি। সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব তোমার এসব কুকর্ম। হা করে কি দেখছো? আরাব খান ভনিতা করে বলল, তোমাকে দেখছি। তুমি কালো কিন্তু তোমার কথাগুলো ভীষণ ভালো। কল্পনা দাঁতে দাঁত চিবিয়ে বলল, আমি এতক্ষণ কি বললাম শুনতে পেয়েছ? আরাব খান কাঁধ নাচিয়ে বলল, অবশ্যই। মেয়ে মানুষের কথা আমি মন দিয়ে প্রাণ দিয়ে শুনি। তোমার কথা দিল দিয়ে শুনেছি। হৃদয় গেথে থাকবে। বলেই বিশ্রী হাসল। কল্পনার গা জ্বালা ধরে গেল। সে জুতোটা দেখিয়ে বলল, তোমার মতো ভাই ভাগ্যিস আমার নেই। থাকলে জুতো দিয়ে পিটিয়ে সোজা করতাম। আরাব খান হে হে করে হেসে উঠে বলল, ভাগ্যিস তোমার মতো বোন নেই। থাকলে পাউডার কিনে দিতে দিতে ফতুর হয়ে যেতাম। গায়ের যা রং। কল্পনা চেঁচিয়ে বলল, তোমার বোনের চাইতেও দামি আমি। আমাকে এসব বলে কষ্ট দিতে পারবে না। আমার ব্রাউন স্কিন নিয়ে আমি হ্যাপি। তোমার বাদরের মতো চেহারায় আমি থুতু ছুরি। থুহো। আরাব খান মুখ ফিরিয়ে নিল। কল্পনা থুতু রাস্তায় ফেলেছে যদিও, কিন্তু আরাব খানের ভারী অপমান লাগল। যদিও সে সহজেই মাইন্ড খায় না, অপমান সে ভিটামিন হিসেবে খেয়ে নেয়। তার অপমান গায়ে লাগে না। ঘুষখোর দুর্নীতিবাজ ডাকলে মনে হয় প্রশংসা করছে। সে তার পরিচয় নিয়ে প্রাউড ফিল করে। এমন ঘুষখোর উপাধি পেয়েও গর্বের সাথে পুলিশের চাকরি করে মাস শেষে পকেট গরম করার মতো দুঃসাহসিক কাজ করতে গেলে আরাব খান হয়ে জন্মাতে হবে। কিন্তু অপমান আজ ভিটামিন হিসেবে নেয়া গেল না। এক জুতার বাড়ি দুই থুতু, তাও দেওয়ান বাড়ির মেয়ের কাছ থেকে। এত অপমান নেয়া যাচ্ছে না। কি করা যায়? রক্তে একটু একটু ভালো মানুষই মিশে আছে বলে মেয়ে মানুষের সাথে ঝগড়া করতে ইচ্ছে করে না। কিন্তু বেআইন হলে অন্য কথা। ঝগড়া তখন গায়ে পড়ে করতে ইচ্ছে করে, কিন্তু বেআইন আজকে তার গায়ে পড়ে ঝগড়া করছে সত্যিটা না জেনে। বেআইনের জানা উচিত সে ঘুষ খেয়ে ঘুষদাতার সাথে বেইমানি করে পুলিশের ডিউটি পালন করে। পুরো মাস জুড়ে ঘুষ খেলেও মাস শেষের ইনকামটুকু না হয় একটু বৈধ হলো। ভালো আর খারাপে মানুষ, তার খারাপটা একটু বেশি। বেআইনের চোখে সে ইবলিশের তালতো ভাই। একদম খাঁটি কথা। কল্পনা মেয়েটার সাথে কথা বলছে। মেয়েটাও তাকে সবটা খুলে বলছে। কাশেদ দৌড়ে দৌড়ে এল এতক্ষণে। কিছুটা দূরে দাঁড়িয়ে সে হাঁপাচ্ছে। কল্পনাকে পেয়ে শান্তি পেল সে। কিন্তু আরাব খানকে দেখে চিন্তায় পড়ে গেল, এই বাদরটা এখানে কেন? মেয়েটা কল্পনার পাশ থেকে এগিয়ে এসে আরাব খানকে বলল, স্যার আমি জানি না আপনি কেন ওদের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু আমি এই আপাকে বলে দিয়েছি আপনার কোনো দোষ নেই এতে। আরাব খান বলল, এজন্য তোমাকে লাল সেলাম। তোমার আপাকে বডিগার্ড বানিয়ে নাও। চাকরির পয়সা থেকে কিছু পয়সা ওকে দিও। পাউডার কিনতে পারবে মুখে মাখার জন্য। মেয়েটা চুপসে গেছে। এরা নিশ্চয়ই পূর্ব পরিচিত। আমার মুখ সুন্দর করার জন্য না হয় পাউডার আছে। তোমাদের চরিত্র ঠিক করার কোনো ঔষধি কারো জানা নেই। নির্লজ্জ। আরাব খান গলা একপাশে কাত করে হাসল। আজ লজ্জা নেই বলে। কাশেদ এগিয়ে এসে বলল, আরে হো বড় ভাই ফোন দিচ্ছে। গাড়ি থেকে নেমে কেউ এভাবে ছোটে? চল। কে এই মেয়েটা? কল্পনা বলল, ওকে আমি চিনি, কিন্তু কথা হয়নি কোনো সময়। ওকে তুলে নিয়ে যাচ্ছিল দেখে ছুটে এসেছি। এই মেয়ে চলো আমার সাথে। কাল থানায় জিডি করে রাখবে। আরও কিছু প্রমাণ বড় স্যারকে দেখাবো। কথাটা আরাব খানের ঘুষ নেয়াকে ইঙ্গিত করে বলেছে বুঝতে পেরে আরাব খান বলল, বেআইন যা টেবিলের নিচ দিয়ে চলে তা আমি উপর দিয়ে চলাই। এই হচ্ছে পার্থক্য। আরাব খান অসৎ কাজ করতে বিন্দুমাত্র ভয় পায় না। অসৎ কাজে লজ্জা নেই। গোটা গোটা পয়সা পাওয়া যায়।
পকেট গরম থাকে, মেজাজ নরম থাকে, একটু আধটু শরমও থাকে, নইলে মুখ খারাপ হয়। কল্পনা বলল, তোমাদের মতো পুলিশ অফিসাররা লজ্জার। আরাব খান হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, লজ্জা পাচ্ছেন? লজ্জা পাওয়ার মতো কিছু তো করিনি বেআইন। আরাব খানকে এগোতে দেখে কাশেদ কল্পনার হাত ধরে চেঁচিয়ে উঠল, তুই যাবি এখান থেকে? মা গাড়িতে একা বসে আছে, বড় ভাই ফোন দিচ্ছে, চল। কল্পনা আরাব খানের দিকে চোখ লাল করে তাকিয়ে দাঁতে দাঁত চিবিয়ে কিছু একটা বিড়বিড় করে মেয়েটাকে নিয়ে চলে যেতে লাগলো। আরাব খান আরাম করে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়ালো। কল্পনারা সবাই চলে যাচ্ছে। কল্পনা যেতে যেতে ঘাড় ফিরিয়ে তাকালো। জুতোর ধুলো ঝাড়ল আরাব খানকে দেখিয়ে দেখিয়ে, তারপর তাচ্ছিল্যের সাথে চোখ ফিরিয়ে নিয়ে চলে যেতে লাগলো। আরাব খান হাসল। তার হাসির রোগ 12 মাস। দেয়ালের সব ছবি ইথিকা সরিয়ে ফেলেছে। নিজের ঘরেই তো নিজের ছবি টাঙিয়েছে, বাইরের ঘরে তো টাঙায়নি। তাছাড়া এই ঘরে বাড়ির অন্য পুরুষ মানুষ আসে না। কাবির এই কারণে ফুলে বসে থাকবে তার মাথায়ও আসেনি। যাই হোক, ইথিকা ছবিগুলো সব যত্ন করে তার অ্যালবামে রেখে দিল। কাবির বাইরে গেছে। ড্রেসিং টেবিলটা ইথিকার পছন্দ হয়নি, ওটা পাল্টে আনবে। ইথিকা ডিজাইন দেখিয়ে দিয়েছে, একস্ট্রা 12,000 টাকা বেড়ে গেছে ওই ডিজাইনের ড্রেসিং টেবিলটাতে। কাবির তবুও কিছু বলেনি, ইথিকার পছন্দের দাম দিয়েছে। ইথিকা ছবিগুলো অ্যালবামে রেখে নিজের কাপড়চোপড় গুছিয়ে রাখল কাবার্ডে। ওয়েস্টার্ন আউটফিটগুলো নিচের ড্রয়ারে রেখে উপরে সব শাড়ি আর সেলোয়ার কামিজ সাজিয়ে রাখল। লুবনা বেগম বলেছেন সেলোয়ার কামিজ পরতে কোনো অসুবিধা নেই, কাবির ওতে অসন্তুষ্ট হবে না। ইসলামে আছে স্বামীর মনমতো চলা স্ত্রীর কর্তব্য। লুবনা বেগম কল্পকে নিয়ে ফিরে আসার পর ইথিকা কল্পনার চেঁচামেচি শুনতে পেয়েছে। মেঝো ভাইয়ার নাম নিয়েছিল সে, হয়তো মেঝো ভাইয়া তাকে কিছু বলেছে। ইথিকা কান পাতেনি। কল্পনা তার বাপের বাড়ির কাউকে পছন্দ করে না সেটা সে জানে। তাছাড়া ওর রাগও বেশি। ইথিকার একদম পছন্দ না কল্পনাকে। কল্পনা বোধ হয় এখনো চেঁচাচ্ছে। চেঁচাচ্ছে নয়, ঠিক কাউকে কিছু অভিযোগ দিচ্ছে। কাবিরকে? ইথিকা ঘর থেকে বের হলো। কাদিনের মুখোমুখি হতেই কাদিন বলল, ড্রেসিং টেবিলটা এসেছে, লোকজন আসছে। কিছুদিন আগে হলেও ইথিকা এইসব কথার মানে বুঝতো না, আজ বুঝতে পেরেছে। কাদিনের এই কথার মানে হচ্ছে লোকজন ড্রেসিং টেবিলটা নিয়ে আসছে আর সে এই ঘর থেকে সরে যাক। বাপরে, এত নিয়মকানুন! এই বাড়ির মেয়েরা কি কঠোর নিয়মের মধ্যে বড় হয়েছে। ইথিকা হাঁটতে হাঁটতে লুবনা বেগমের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। কাবিরকে ওই ঘর থেকে বের হতে দেখা গেল। কল্পনা কিরণকেও দেখা গেল। নিশ্চয়ই তার নামে বদনাম করেছে ভাইয়ের কানের কাছে। ইথিকা রান্নাঘরে চলে গেল। রাতের খাবারের আয়োজন চলছে। বড় ফুপুকে দেখে ইথিকা চলে আসার জন্য নিচ্ছিল, আবার কি মনে করে রান্নাঘরে ঢুকল। লায়লা খালা শুরুতেই মুখ মোচড় দিল। ঝিনুক চোখ লাল করে, যদিও তাকে শাসাচ্ছে মুখ না মোচড়ানোর জন্য। কাবির ভাইজান একবার টের পেলে চাকরি যাবে। ইথিকা বলল, রাতে আমি ভাত খাই না। বড় ফুপু ঘাড় ফিরিয়ে তাকালো। উনি বোধহয় কিছু একটা খাচ্ছিলেন। এই মোটা মহিলাটি সারাক্ষণ কি যেন চিবোতে থাকে। পান? হয়তো তাই। ঠোঁট সারাক্ষণ লাল হয়ে থাকে। রাতে কি খাও তুমি? বড় ফুপু প্রশ্নের উত্তরে ইথিকা বলল, স্যুপ, স্মুদি, স্যালাড। হালকা কিছু হলেই হবে। নিজে বানিয়ে খাও বাপু। ইথিকা শান্ত থাকল। তাকে সংযত হতে হবে, নইলে এরা কাবিরের কান ভারী করবে। আর গোমরামুখর মুখটা তখন আর দেখার মতো থাকবে না। অসহ্য। এই বাড়ির এত নিয়মকানুন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এত নিয়মকানুন সে মুখস্থ করবে কিভাবে? এত নিয়মকানুন মেনে মানুষ বাঁচে? ইথিকা নিজের জন্য বয়েলড এগ, তারপর কলা, দুধ, ওটস, প্রোটিন পাউডার দিয়ে প্রোটিন স্মুদি বানিয়ে নিয়েছে। সে কাজ পারে না এমন না। মায়ের সাথে সাথে সে কিচেনে কাজ করত মায়ের হলিডে থাকলে। চাইলে সব পারে, কিন্তু চেষ্টা করে না। আলসেমি তার শিরায় শিরায়। ছোট থেকেই সে আহ্লাদে চলবে।